This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডেয়ারিং নাকি দুর্মুখ দেখুন বিতর্ক চলতে পারে, কারণ দিলীপ ঘোষ থামার নাম নিচ্ছেন না। কখনো বলছেন বাড়ি থেকে বের করে এনে পিটাবেন, কখনো আবার বুঝিয়ে দিচ্ছেন মহিলাদেরকেও রেয়াত করা হবে না। দিলীপ ঘোষের এই মন্তব্যগুলো অবশ্য মনে হয় তারই দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল ঠিক হজম করতে পারছেন না। দিলীপ ঘোষের অবশ্য তাতে কিছু যায় আসে না, উল্টে নাম না করে তিনি অগ্নিমিত্রা পালকে নিশানা করছেন। মানে এক কথা বলতে গেলে ঘরে বাইরে দু জায়গাতেই মুখ চালাচ্ছেন দিলীপ ঘোষ। আমি টাকা দিয়ে বানিয়েছি, তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন, সব দুপুর তুলবো তোমার বড় বড় ছেলে দিয়ে বেশি না কাজ করবে না। প্রদীপকে বলো, প্রদীপকে বলবো কেন? আমি লাস্টে দিল্লির রাস্তা ওপেন তার নামে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া, এই রাজনীতি বন্ধ করুন। সবকে হাজার হাতি চলে হাজার। মেয়েরাই তার উপযুক্ত শিক্ষা দিয়েছে আর দিয়ে দেবে। প্রথম দিনেই বলে দিয়েছে বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। উঠল ধিক্কার দিলীপ ঘোষ ধিক্কার। আপনি লজ্জিত? এই ধরনের ছেঁচড়া রাজনীতিটা বন্ধ হওয়ার দরকার আছে। যাকে তাকে রাস্তায় নামিয়ে যাত্রার পিছনে লেলিয়ে দেওয়া, এই রাজনীতি বন্ধ করুন, এতে কোনো লাভ হবে না। কী কটুক্তি করেছি সবার সামনে বলুক। কালকে তো ওই ওয়ার্ডে গিয়ে আবার ভালো করে ধুয়ে দিয়ে এসেছি। দিলীপ ঘোষ বাড়ির সামনে গিয়ে বলবে আমি কি বলেছি। প্রথম দিনেই বলে দিয়েছি বাড়ি থেকে টেনে নিয়ে পিটবো। এখনও দিলীপ ঘোষের দম আছে, বাড়ি থেকে টেনে নিয়ে পিটতে পারে। ইটের বদলে পাটকেল, এটাই নীতি, অন্তত রাজনীতি তো বটেই। খড়গপুরে দিলীপ ঘোষকে প্রশ্ন ছুড়েছিলেন এক মহিলা, লেগেছিল তর্কাতর্কি, যার আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতে। কেন একটা ঘটনাকে আঁকড়ে ধরল শাসক বিরোধী দুই পক্ষই। সন্দেশখালী থেকে তিলোত্তমা, সাম্প্রতিক রাজনীতিতে মহিলা নিরাপত্তাই অন্যতম ইস্যু। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারী নিরাপত্তা ও ক্ষমতায়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, এমন দাবি তৃণমূলেরই। সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পও সারা বছরই নারী নিরাপত্তার ইস্যু নিয়ে সরগরম থাকে বাংলা। তিলোত্তমা কাণ্ডের পর ইস্যুটাকে হাতিয়ার করতে চেষ্টার কসুর করেনি রাজনীতি। তিলোত্তমা আন্দোলনের রাজনীতি কলকে না পেলেও ইস্যু হাতছাড়া হয়নি। বিরোধীদের পাশাপাশি শাসকও পথে নেমেছিল। এই আবহেই দিলীপ ঘোষ বনাম খড়গপুরের মহিলাদের বাদানুবাদ। আদতে তৃণমূল বনাম বিজেপি। দিলীপ বাবু তিনি বলছেন আমি আমার নিজের মেজাজে থাকবো। নিজের মেজাজটা কি মেজাজ? মেয়েদের অপমান করার মেজাজ? সেটা মেয়েরাই তার উপযুক্ত শিক্ষা দিয়েছে আর দিয়ে দেবে। মহিলা কি পুরুষ সে যদি রাস্তায় শুয়ে পড়ে, সে রাস্তায় এসে নাটক করে লোকের সামনে, মহিলা বলছেন কেন? লিঙ্গ দেখে খালি মহিলা বলেন নাকি? এইভাবে টিএমসি মহিলাদেরকে যেভাবে ইউজ করছে, যারা নিজের পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে মহিলাদের নিয়ে রাতভর ফুর্তি করে, তারা মহিলাদের কথা কোন মুখে বলে? সন্দেশখালী খোদ প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন, ভোটের ফলে সাড়া মেলেনি। বিজেপিও সেভাবে আর সন্দেশখালী যায়নি, কিন্তু অভিযোগগুলো পাল্টা মনে করাচ্ছে বিজেপি। মহিলা সেন্টিমেন্টে শান দিচ্ছে সবাই। মহিলাদের প্রতি গালাগালি করে কিন্তু নির্বাচন জেতা যায় না। সারা বাংলার মহিলারা এতে অপমানিত হয়েছে, ওনার নিজের দলের মহিলারাও কিন্তু অপমানিত হচ্ছেন, এটা তিনি বুঝতে পারছেন না। দিক থেকেই করা দরকার। ইট শুডন্ট বি ওয়ান ওয়ে। মহিলা সিম্পাথি কার্ডও খেলবেন না। যখন ইকুয়াল রাইটসের জন্য লড়াই করছেন, তখন এই মহিলা সিম্পাথি কার্ড খেলাটা ঠিক নয়। এবং ভাষার দিক থেকেও আমার মনে হয় যে উই মাস্ট বি মোর সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক আই থিঙ্ক, অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ডস উমেন। তৃণমূলের মহিলা কর্মী যদি অন্নপূর্ণা বা গৌরীর বেশে আসে, এই দিলীপবাবু তার সাষ্টাঙ্গে প্রণাম করবেন। কিন্তু তৃণমূলের মহিলা কর্মী যদি শূর্পণখা বা পুতনা হয়ে আসে, তাহলে দিলীপবাবু তার নাক এবং কান কেটে দেবেন। নরমে গরমে পথে ঘাটে সুর চড়ছে, এই সুর কখনো লাগাম ছাড়াচ্ছে, কখনো নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে। বিজেপির দিলীপ আছে তো তৃণমূলের কল্যাণ। ঢিল আর পাটকেলে গরম হচ্ছে আবহাওয়া। পেটাতে যাক না, সিআইএসএফ ছাড়া যাক ও পেটাতে, ওই মহিলারা ওকে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। সৌরভ গুহ ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, টিভি9 বাংলা।
দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। তারা বলছেন যে মহিলাদের অপমান করা হয়েছে, এহেন মন্তব্য, মহিলাদের অপমান করা হয়েছে। অন্যদিকে অক্সফোর্ডে সেখানে খোদ মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে অপমান করা হয় তৃণমূলের তরফ থেকে। সেক্ষেত্রে তীর যায়, মানে অভিযোগের তীর যায় বাম ছাত্র সংগঠনের দিকে। কিন্তু তৃণমূল ছাত্র সংগঠন তারা কোথায়, এ প্রশ্ন তুলেছেন খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে তিলোত্তমা কাণ্ডের সময়, সেই সময় কিন্তু কল্যাণবাবু প্রশ্ন তুলেছিলেন, তার নিশানায় তৃণাঙ্কুররা ছিল। অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। অক্সফোর্ড বিতর্কের উত্তাপে ফুটছে রাজ্য রাজনীতি। ঘটনার দায় নিজেদের কাঁধে নিয়ে সুর চড়াচ্ছে এসএফআই। বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী ডাল মে কুচ কালা হ্যায় এমন কিছু করেছেন যার ফলে প্রশ্নের জবাব দিতে পারেন না। জাতীয়তাবাদের প্রশ্ন তুলে বিতর্কে ঘি ঢালছে বিজেপিও। এই ঘটনাকে দেশদ্রোহিতা বলবো না, তার কি নিয়ে বলবো? কি হয়েছে রাজনীতি করতে করতে? কোন স্থানে কাকে কথা বললেন আপনি? দেশ নিয়ে কোনো গর্ব নেই। পাল্টা শালীনতার প্রশ্ন তুলে জবাব দিচ্ছে তৃণমূল নেতারা। শুক্রবার পথে নেমে দিলীপের মন্তব্যের প্রতিবাদের সঙ্গে অক্সফোর্ড কাণ্ডকেও জুড়ে দিয়েছে মহিলা তৃণমূল। কিন্তু দলের ছাত্র সংগঠন টিএমসিপি কোথায়? এসএফআইকে কাউন্টার করতে তাদের ভূমিকা কি? বিরোধী নয়, প্রশ্ন খোদ দলের সাংসদের গলায়। তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে, এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। অক্সফোর্ডের সিপিএমের লোকেরা যে অসভ্যতা করেছে, সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। তবে দলের সাংসদের এই আক্রমণকে আমল দিতে নারাজ টিএমসিপির রাজ্য সভাপতি। কল্যাণকে খোঁচা দিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি, উনি হয়তো রেগুলার এই কলেজ অ্যাক্টিভিটিস বা ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস গুলো খোঁজ খবর রাখতে পারেন না। আগামী সপ্তাহ জুড়ে সারা রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষিত হয়েছে এবং ছাত্রছাত্রীরা করছেও। আমাদের সর্বজন শ্রদ্ধায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দিয়ে, এছাড়া আমার রাজ্য সভাপতি সম্মানী সুব্রত বক্সী মহাশয় আমাদের গাইড করেন। তাদের যদি কারো কোনো সাজেশন থাকে, বক্তব্য থাকে, নিশ্চয়ই সেটা নেব, নিয়ে যদি বুঝি করার চেষ্টা করব। তিলোত্তমা ধর্ষণ খুনে যখন প্রতিবাদের ঢেউ, তখনও তৃণাঙ্কুরকে কল্যাণের তোপের মুখে পড়তে হয়েছে। কাউন্টার ন্যারেটিভ তৈরির ব্যর্থতা, নিষ্ক্রিয়তা নিয়ে দলের ছাত্র সংগঠনের ভূমিকাকে বারবার বিঁধেছেন শ্রীরামপুরের সাংসদ। শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে, প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তৃণাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে। বিষয়টি নিয়ে তুমুল চর্চা হয়েছে, দলের অন্দরে ঝড় উঠেছে। তবে এই বিতর্কে নেতৃত্বের একাংশের ভূমিকায় যে কল্যাণ অসন্তুষ্ট, তা এদিনও স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ। শুধু ছাত্র সংগঠন নয়, যুব তৃণমূলকেও নিশানা করতে ছাড়েননি তিনি। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনো সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদে। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র, আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না। ছাত্র যুবদের জন্য অধিনায়ক আছেন, আর কল্যাণবাবু উনি সর্বাধিনায়কের পক্ষেই আছেন। তো উনি আর ছাত্র যুবর ভূমিকা নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে আমার মনে হয় নতুন করে আবার অধিনায়কের অধিনায়কত্ব নিয়েই তিনি প্রশ্ন তুললেন। বিতর্ক চড়ছে, দলে অন্তর্কলহের ফাটলও চড়া হচ্ছে। সাংসদের সঙ্গে দলের ছাত্র যুবদের সংঘাতে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ময় মহিলা, ময় মুসলিম, বয় বিজেপি, বয় বিতর্ক। আচ্ছা, মহিলা রাজনীতির পর এবার মুসলিম ভোট, সেটা নিয়েও কি বিজেপির অন্তরে ভিন্ন সুর? কারণ ওই যে কথাটা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তারা খুব সহজেই বলতে পারছেন, সেটাই বলতে বা মানতে গিয়ে কি কোথাও একটু অসুবিধা হচ্ছে অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদারদের। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই। সোজা কথা সোজা বলা ভালো।
তুমি আমার, আমি তোমার। লাগবে না মুসলমান ভোট, লাগাতার এটাই বলে চলেছেন বিরোধী দলনেতা। কেউ বলছেন ঝুঁকি, আবার কেউ বলছেন অঙ্ক। এটাই রাজনীতির ধর্মীয় অঙ্ক। শুভেন্দু অধিকারী যা বলছেন সেটাই শোনা যাচ্ছে দিলীপ ঘোষের গলায়, আবার উল্টোটাও ঘটছে। বিধানসভায় একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে, অনেকেই বলেছেন তারপর থেকেই মিলে সুর মেরা তুমারা। এবার ফের একবার শুভেন্দুর সঙ্গে গলা মেলালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো। কেন এই ভাবনা দিয়েছেন নিজের সপক্ষে যুক্তিও। কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই। বঙ্গ বিজেপিরও কি এটাই মত আর পথ যদি না মেলে কি বলছেন অগ্নিমিত্রারা? প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের মানে যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। সুর কি নরম লাগলো? পোস্টার বিতর্কে অগ্নিমিত্রাকে তোপ দেখেছেন দিলীপ। সুর কি মিলছে না? ভোট দেয় না আর ভোট দিতে হবে না, পার্থক্যটা তো অনেক, অঙ্ক আরও আছে। যেখানেই হিন্দু ভোট সেখানেই কি বিজেপি জেতে? সেটাও তো 2-2-4 নয়। শেষ ভোট ছিল উপনির্বাচনের, দেখা গেছে মানিকতলায় 97% হিন্দু ভোটার থাকলেও বিজেপি হেরেছে। রায়গঞ্জে 84% হিন্দু ভোটের মাত্র 24% পেয়েছে বিজেপি। বাগদাতেও একই ঘটনা, রানাঘাটে 91% হিন্দু ভোট সত্ত্বেও মাত্র 36% ভোট পেয়েছে বিজেপি। উপনির্বাচনে শাসকের পক্ষে রায় থাকে, এটা যেমন যুক্তি তেমনই সাধারণ নির্বাচন হোক বা উপনির্বাচন, হিন্দু ভোটাররা কি ভোটের রকম ফেরে বিপক্ষ শিবিরে ভোট দেবেন? কাজেই ভোট যে শুধু ধর্মের ভিত্তিতেই বাক্সবন্দী হবে সেটারও কি গ্যারেন্টি মিলছে? সংগঠনের বদলে কেবল ধর্মের কলে বাতাস কি ঝড়ে পরিণত হবে? প্রশ্নটা থাকছেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চারিদিকে যেন উগ্রতার কার্নিভাল চলছে। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। একে অপরের থেকে এগিয়ে থাকার লড়াইয়ে মেতেছেন, উগ্রতার লড়াই, বাক্যবান, ফুলঝুরি, উত্তাপ। আর ভোট যত এগিয়ে আসছে, নেতামন্ত্রীদের এই বাক্যের উত্তাপ, হুমকির উত্তাপ আরও যেন বেড়ে চলেছে। তার পাশাপাশি ধর্মের তাস তো রয়েছে, ইস্যু হিন্দু মুসলমান, এ কথার নতুন করে কি বলি। কিন্তু এত কিছুর মধ্যেও মন ভালো করা ছবি দেখতে পাওয়া যায়। এমনই ছবি দেখা গিয়েছে ভদ্রেশ্বরে। আপনাদের দেখাবো সেই ছবি, পীরের মাজার তত্ত্বাবধানে হিন্দুরা। আসুন দেখি। হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির আদর্শ। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, একই বৃদ্ধে দুটি ফুট। বাংলায় হিন্দুরা কবে জাগবে? আজকে বলতে হচ্ছে ধর্ম 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 ধর্ম, হিন্দু 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 হিন্দু। হিন্দু সরকার হবে 26-এ। কিন্তু সুকান্ত বাবুদের হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। বাংলায় হঠাৎ করেই হিন্দু মুসলিম নিয়ে বক্তব্যের স্রোত বইছে। রাজনৈতিক নেতারা নানা কথা বলছেন, রাজনৈতিক দেওয়ালে লেখালেখিও কম হচ্ছে না। নিন্দুকেরা নিন্দা করছেন, আর আমজনতা হিন্দু মুসলিম আমরা সবাই সমান, এটা কখনোই ভাগাভাগি করা উচিত নয়। সবাই মিলে এখানে হিন্দু মুসলিম বাঙালি উড়িয়া সবাই মিলে আমরা অনুষ্ঠান করি। আমরা ভক্তি করি বলে বাবা, তো বাবাকে সবাই ভালোবাসে। নেতাদের মতো শুধু কথায় নয়, বছরের পর বছর ধরে একই বৃন্তে দুটি কুসুমকেই মানব ধর্ম বলে মেনে চলেছেন বহু মানুষ। যেমন হুগলির ভদ্রেশ্বরে, সেখানে রয়েছে সৈয়দ শাহ পীরের মাজার, মানিক শাহ পীর বাবা ও করিম শাহের মাজার। ঢাকঢোল পিটিয়ে নয়, এইসব মাজারে নিত্য পুজোর আয়োজন করেন হিন্দু পরিবারেরা। পার্বণে একই সঙ্গে মাজারে মাথা ঠাকান হিন্দু মুসলমান সকলেই। সালটা 1967। পালপাড়ার এক মুসলিম ব্যক্তির কাছ থেকে জায়গা কিনেছিলেন শ্রীধামচন্দ্র দাস। সেই জমিতেই ছিল সৈয়দ শাহ পীরের মাজার। আজ সেই মাজারের দায়িত্বে দাস পরিবার। রক্ষণাবেক্ষণ এখন আমরাই করি। মুসলিম লোকেরা এসে, যারা মহামেডান, তারা এসে পুজো করে, অর্চনা করে। আমরা ভক্তি করি বলে বাবা, তো বাবাকে সবাই ভালোবাসে। প্রত্যেকদিন সকালবেলা দুবেলা ধূপ দেওয়া, এই ঝাড় দেওয়া, সকালবেলা উঠে জল দেওয়া, এটাই করি। লোক দেখানো নয়, ভক্তি ভরে মাজারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দাস পরিবারের একের পর এক প্রজন্ম। পীর বাবার জয় বলি, এইভাবেই পুজো দিই।
সত্যনারায়ণ পুজো দিলে তাকে সত্যপীঠকে যেমনভাবে পুজো দেয় সেভাবে পুজো দেওয়া হয়। গোলাপ ফুল দিই, মাজারে চাদর দিই, হ্যাঁ, মোমবাতি ধূপকাঠি। সম্প্রীতির একই ছবি হিন্দুস্তান পার্কের মানিক শাহ পীর বাবার মাজারেও। আশেপাশে সংখ্যালঘু পরিবারের বসবাস নেই, তাই মাজারের ভালো মন্দ সবই হিন্দুদের কাঁধে। মনের যদি বিশ্বাস আপনার আছে, পুজো পাঠ করেন, আর মনোকামনা করলাম যদি পূর্ণ হয়ে গেল, এসে ফুল পাতি করে দিলাম। হিন্দুরাও আসেন এখানে? এখানে হিন্দুরাও আসে আর মুসলিমরাও আসেন। সামনে এই ধরনের ঈদ আছে, ভালোই মুসলিমরা এসে এখানে পুজো পাঠ করবে, করে আবার চলে যাবে। মাজারগুলির দেখাশোনা করেন বৃদ্ধ মৌলভী মোহাম্মদ সেলিম। জীবনের শেষ প্রান্তে এসে তার উপলব্ধি, আমরা সবাই মিলে জুলে সব অনুষ্ঠান করি। এখানে একটা মুসলিম মানে ওটা একটা হিন্দুস্তানি আছে, তার নাম হচ্ছে বিএন সাহ। হ্যাঁ, উনি ওটা গেটটা তৈরি করে দিয়েছেন, হ্যাঁ, বাবার নামে। জায়গাটা কিনেছে একটা বাঙালি লোক, ওনার বাড়ির মধ্যেই ও মাজার আছে, চারদিক থেকে বাড়ি আছে, ওর মাজারে জায়গা ছেড়ে দিয়েছে। আর উনিরা ওনার ঘরের লোক পরিষ্কার করে, আমরাও গিয়ে পরিষ্কার করি। এটাই তো বাংলার সম্প্রতির চেনা ছবি, তাই না? ভদ্রেশ্বর থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। রামনবমী, এটা কি কোনো ধর্মীয় আচরণ নাকি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড? দেখুন, রাজনীতির কারবারিরা তারা ময়দানে আদা জল খেয়ে নেমে পড়েছেন, যেন আর দুনিয়াতে কোনো ইস্যুই নেই। উন্নয়ন, কর্মসংস্থান, এ সমস্ত কিছু তো পেছনের সারিতে। এখন ইস্যু শুধু একটাই, হিন্দু মুসলমান রামনবমী। আর এই রামনবমী নিয়ে বিজেপি আগে থেকেই হুঙ্কার দিয়ে রেখেছে। এদিকে তৃণমূল তারাও পিছুপা হয়নি, তারাও পাল্টা দিতে ছাড়েনি। আর এর পাশাপাশি পুলিশ এই রামনবমীর দিন কি কি আইনি পদক্ষেপ রক্ষা করা হবে সে সমস্তটা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে। নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে, ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস ক্যালেন্ডারে। আগামী 10 দিন খুব গুরুত্বপূর্ণ বলছেন এডিজি আইন শৃঙ্খলা। কিন্তু কেন? 31শে মার্চ ঈদ, 6 এপ্রিল রামনবমী। উৎসবের এই আবহে সতর্ক পুলিশ। বিভিন্ন থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্তারা। রামনবমীর মিছিলে হামলার আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী। হিন্দু সংগঠনগুলিও 43টি জায়গায় অশান্তির আশঙ্কা করছে। মণিপুরে হলে বাংলার হওয়া উচিত। রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে, এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। রামনবমীর দিন 1 কোটি হিন্দুকে মিছিল করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ। মিছিল আটকালে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। এদিকে এই প্রেক্ষাপটেই অশান্তির পরিকল্পনার অভিযোগে হাওড়ার শ্যামপুরে মামলা রুজু করেছে পুলিশ। বৈঠকের পর একগুচ্ছ অ্যাডভাইজারি জারি করেছে পুলিশ। সামনে দিকে উৎসব আছে, ঈদ এবং রামনবমী, সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। সূত্রের খবর, রামনবমীর মিছিলের সংগঠকগুলির সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। রামনবমী মিছিল কোন পথে ও কখন হবে তার নির্দিষ্ট রুট ও জমায়েতের সংখ্যা আগাম জানাতে হবে। ওই পথে প্রতিটি সিসি ক্যামেরা সচল কিনা তা আগাম দেখতে হবে। মিছিলের আয়তন অনুযায়ী ড্রোনের ব্যবহারের চিন্তা ভাবনা। অস্ত্র নিয়ে যাতে কোনো মিছিল না হয় তার জন্য কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিটি মিছিল পুলিশের পাহারায় শুরু ও শেষ হবে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন করেছে পুলিশ। যারা পাবলিক আছেন, জনতা আছেন, তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন। কারণ অ্যাজ আই এম টেলিং ইউ, আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, মানে উই আর নট শিওর যে কে কি কোনটা করছেন, যে ওই বেসিসে রিয়াক্ট করা, ওই বেসিসে কোনো রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। ঈদের দিনেও সতর্ক পুলিশ। ঈদের দিন সকাল থেকেই যেন
বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন থাকে যেই যে জায়গায় নামাজ হবে এমনটাই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। এছাড়া তিনি আরও বলেন যাতে কোনো রাস্তা অকারণে বন্ধ না থাকে, প্রত্যেকটি রাস্তায় নামাজ হয়ে যাওয়ার পরে সেই রাস্তা যেন সচল করে দেওয়া হয়। কথিত আছে চৈত্র শুক্ল নবমী তিথিতে দুষ্টের দমনে অযোধ্যায় ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হন রামচন্দ্র। এই তিথি রামনবমী বলে পরিচিত। আর 26-এর ভোট বৈতরণী পেরাতে আরও একবার সেই রামচন্দ্রেরই শরণাপন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা। দীক্ষা ভূঁইয়া ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। বারুইপুর টু বীরভূম, এটা একটা রুট বা গতিও বলতে পারেন। রাজ্যের বিরোধী দলনেতার এই গতিতে তিনি চলছেন। বারুইপুরে অভিযানের পর তিনি চলে গেলেন বীরভূমে। আজ একেবারে দেউচায়, বহুল চর্চিত দেউচা পচামি, এবং দেউচা পচামিতে তিনি বেশ কিছু অভিযোগ করলেন, কর্মসংস্থান নিয়ে বেশ কিছু অভিযোগ করলেন। এই দেউচা পচামি কিন্তু মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড সফরে, লন্ডন সফরে কিন্তু উঠে এসেছিল, আপনারা জানেন। তার ফেরার দিনই বিরোধী দলনেতার দেউচা পচামিকে আক্রমণ করা তাৎপর্যপূর্ণ তো বটেই। দেউচা পাচামিতেও নিয়োগে দুর্নীতির অভিযোগ শুভেন্দু অধিকারী। কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকার মিথ্যে তথ্য দিচ্ছে বলেও অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা। আমিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে যারা জমির মালিক নন। It's a recruitment scam, like municipal recruitment scam, like teacher recruitment scam. ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে সুখবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Catalyst for Bengal's growth. Deucha Pachmi was second largest with a reserve of 1,240 million tons of coal. From tomorrow it will begin. আমরা কাল থেকে শুরু করব কাজ। আপনাদের ছেলেমেয়েরাই লোকালি চাকরি পাবে, আপনারা খুশি হবেন। এখানে more than lakh people will be working and also there will be so many ancillary industry also. From there will be more than millions of people will be benefited. লন্ডন সফরে বাণিজ্য বৈঠকেও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল দেউচা পাচামির প্রসঙ্গ। World's second largest coal mines company is coming up, work started. That is in Birbhum district. Deucha Pachmi, the name of the place, and it will give you the new boost up to invest more and more. মুখ্যমন্ত্রী লন্ডন থেকে ফেরার দিনেই দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ থেকে পাট্টা বন্টনে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। আদিবাসী যারা মৌখিক দখলে ছিলেন বংশ পরম্পরায়, তাদেরকে পাট্টা না দিয়ে বিএলআর অফিস থেকে পাট্টার খাতা সরিয়ে দিয়ে এফআইআর করার অর্ডার হয়েছে, কেউ জানে না। সে ল্যান্ড স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে উইথ দ্য হেল্প অফ পুলিশ। লিডারশিপ দিয়েছে বিধান রায়। শুভেন্দু বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে যে চাকরি, যেগুলো গ্রুপ ডি চাকরি এবং জুনিয়র কনস্টেবলের চাকরি, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন, তাহলে আপনাকে আমি বুঝবো আপনি অনেক বড় নেতা। আন্দোলনের ডাকও দিয়েছেন বিরোধী দলনেতা। আগামী রামনবমীর পরে বীরভূম সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটা প্রকাশ্যে আনার জন্য এবং এই দুর্নীতি তিনি হোতা মধ্যমণি বিধান রায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আমাদের বড় জমায়েত করে আমরা কর্মসূচি নিচ্ছি। দেউচা পাচামিতে ইতিমধ্যেই খোরাখুরি শুরু হয়েছে, সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক দরজার পারদ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ফরেস্ট অফিসারকে ডাং দিয়ে পেটানোর হুমকি দিয়ে মন্ত্রিত্ব খুইয়েছিলেন অখিল গিরি। একটা বড় ধাক্কা সেটা তো ছিলই, কিন্তু আজকে যেটা হলো
ওই বাগান মালিকের পায়ে কন্টাই কাটা ফুটলো, কি বলবেন? কাঁথিতে সমবায় ভোটে ভুয়ো ভোটার ধরতে গিয়ে পুলিশের ধাক্কা খেতে হলো তৃণমূল বিধায়ক অখিল গিরিকে। গায়ে যা লাগার তা তো লাগলোই, কিন্তু ইমেজেও কি কম ধাক্কা লাগলো বলুন? এক হাতে চলছে বরফ ঘষা, আর এক হাত মাথায়, কারণ ব্যথায় কাতর খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। কেন? কাঁথি সমবায় ভোটে আসলে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, উল্টে বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে পুলিশ। এমন অভিযোগ তুলে সরব হন অখিল গিরি। তার অভিযোগ, প্রতিবাদ করতে গেলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এইটা পুলিশের লোকটা আমাদের গায়ে হাত দিলে হয়। বারবার যারা ভোট দিতে এসছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। ডিএমপি এগুলো সবার গায়ে হাত তুলেছে, আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এইটা পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো? এই জেরক্স কপি নিয়ে এসছে, ওকে ভোট দিতে দিচ্ছে না, সবার গায়ে হাত দিতে করা উচিত। এনারা কি করছে এইখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে। তৃণমূলের বিধায়ক, তাকে পুলিশ যদি আক্রান্ত করে, পুলিশ তো আমাদের নয়, পুলিশ তো অখিল বাবুরই পুলিশ। তার স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব স্বাভাবিক কারণে অখিল বাবুর অভিযোগ যদি সত্যিকারে পুলিশের বিরুদ্ধে হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের কাছে যা খবর আছে, উনি ওখানে গিয়ে প্রয়োজনীয় তৈরি করার চেষ্টা করছিলেন। হাতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন রামনগরের বিধায়ক। ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে বিক্ষোভ দেখান অখিল অনুগামীরা। এটা শনিবারের বারবেলার এক খণ্ড ছবি। দিনভর দফায় দফায় এভাবেই উত্তপ্ত হলো কাঁথি। ভোটারদের নিয়ে টানাটানি, ভোটারদের স্লিপ কেড়ে নেওয়া, এমন অভিযোগে শনিবার সকাল থেকে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। বেলা গড়ালে তা হাতাহাতিতে পৌঁছে যায়, ঝরে রক্ত। সকাল থেকেই কাঁথি এআরডিবি ব্যাংকের নির্বাচনকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিজেপির অভিযোগ যে ভোটার যারা রয়েছেন, অর্থাৎ কৃষি সমবায় ব্যাংকের যেসব ভোটাররা রয়েছেন তাদের ভোটার স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। অপরদিকে আবার তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটারদের রীতিমতো ক্যাম্পের সামনে পর্যন্ত এসে টাকা বিলি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমাকেই তো ওই বাপুর না কে আছে, সজিব নায়ক না কে, আমি ওদিকে গেছি, দেখতে গেছি, আমাকে ধরে প্রথম ঠেলা দিল। আমি একজন কাউন্সিলর ওয়ার্ডে, তো আমি এসছি, আমি যেতে পারি না, অবাক স্বাধীনতা আমার নেই, ওটার কাছে দেখতে যেতে পারি না। আজকে বললাম যে স্যার আধার কার্ডটা বলে দাদা অসুস্থ, দিয়ে বলছে আধার কার্ডটা রেখে দিয়ে যাও, রেখে দিয়েছে, দিয়ে তাকে আনতে গেছি, দিয়ে বলছে যে ছাপা ভোট দিতে গেছিলে, দিয়ে পিটা তো পিটা। একটা সমবায় ব্যাংকের ভোটকে ঘিরে এত অশান্তি কেন? একে অন্যকে দুষছে দুই ফুলের রাজ্য নেতৃত্ব। প্রতিটা ইলেকশন এলে এরা এইভাবে অশান্তি বলার চেষ্টা করে। আমরা মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি, কিন্তু তারা বুঝতে পেরেছে সকাল থেকে যে তাদের অবস্থাটা কোন জায়গায়। আজকে কর্মীদের গায়ে হাত দিচ্ছে, ভোটারদের আটকাচ্ছে, বাইক জ্বালিয়ে দেবে বলছে এলাকায় গেলে। একটা ছোট্ট পঞ্চায়েত নিয়েছে, সেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সেই পূর্ত কর্মাধ্যক্ষ সেই ধরনের আচরণ করছে। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামোয় কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয় না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা উপাদান প্রয়োজন তৃণমূল কংগ্রেস তা ব্যবহার করে। যেখানেই প্রতিরোধ হয় সেখানেই গোলমাল হয়। কাঁথি সমবায় ভোট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস শাসিত পুলিশের। কাঁথি বরাবরই অধিকারী গড়। ২৬ বিধানসভার আগে সেই মিথ ভেঙে সমবায় ব্যাংকের ভোটে জিততে মরিয়া তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে জয়ের জন্য অখিল গিরিদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী। মান রাখলেন অখিল। সকালে পুলিশের কাছে ধাক্কা খেলেও শেষ বেলায় বিজেপিকে ধাক্কা দিলেন। কাঁথি সমবায় ব্যাংকে বিপুল জয় পেল তৃণমূল। ৭৮টি আসনের মধ্যে ৭৮টিতেই জিতে গেল ঘাসফুল। বিজেপি শূন্য। জয়ের পুরস্কার মিলবে এবার? হারানো মন্ত্রিত্ব ফিরে পাবেন অখিল? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, একথা অস্বীকার করার কোনো উপায় আছে কি যে রাজনীতি বড় বিষমবস্তু, রাজনীতির কোপ পড়ছে উন্নয়নের উপর? বুঝিয়ে বলি, মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতি, এখানে শাসক দলের জনপ্রতিনিধিরা এতটাই কোন দলে ব্যস্ত যে উন্নয়ন নিয়ে ভাবার মতন সময় বোধহয় তাদের নেই। কান পাতলে শোনা যাচ্ছে তাদের এই কোন দলের জন্যই আজকে
পঞ্চায়েত সমিতিতে বাজেট পাস হলো না। আর বাজেট পেশ না হলে আগামী বছর পঞ্চায়েতের উন্নয়ন হবে কি করে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। গত বছর থেকে ডোমকল পঞ্চায়েত সমিতিতে দলবদলের জেরে তৃণমূলের আসন সংখ্যা আরও বেড়ে যায়। বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন সিপিএম এবং কংগ্রেসের 2 পঞ্চায়েত প্রধান। এই মুহূর্তে পঞ্চায়েত সমিতিতে 27টি আসনের মধ্যে 23টি তৃণমূলের দখলে, বিরোধীদের হাতে রয়েছে মাত্র 4টি আসন। সূত্রের খবর, সমিতির চেয়ারম্যান বিধায়ক জাফিকুলের গোষ্ঠী। জাফিকুলের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়া নেতারাও ওই গোষ্ঠীতেই যোগ দেন। সেই গোষ্ঠীর সঙ্গে বনিবনা হচ্ছে না তৃণমূলের বাকি সদস্যদের। শুক্রবার পঞ্চায়েত সমিতির বাজেট পেশ হওয়ার কথা ছিল, কিন্তু বাজেট পেশের সভায় হাজির হলেন না তৃণমূলের বেশিরভাগ জনপ্রতিনিধি। কংগ্রেসের অভিযোগ, কোন দলের জেরেই অনুপস্থিত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যরা। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত সমিতিতে বাজেট পেশ হলো না। 31শে মার্চের আগে বাজেটের মাধ্যমে সেটা কাজটাকে গ্রহণ করা হয় এবং পাস করা হয়। আজকে 28শে মার্চ যদি সেই বাজেট পাস না করতে পারে এরা, তাহলে বাজেট কিভাবে পাস করবে এবং এলাকার উন্নয়ন কিভাবে করবে? যদিও তৃণমূলের দাবি, ঈদের ছুটির জন্য গড়হাজির জনপ্রতিনিধিরা। তৃণমূল দলের কিন্তু অনেক মেম্বার, তারাই অনেক সদস্য, কিন্তু তারাই তো আসেনি। কি কারণে আসেনি ওরাই জানে। একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি, আমাদের সামনে ঈদ, তো সেই জন্য অনেক মেম্বারদের একটু হয়তো বাজার থাকে, পারিবারিক দিকটাও দেখতে হয়। সেই কারণে আমাদের কোরাম প্রায় 20 জন মতো হয়ে গিয়েছিল শুধু একজনের জন্য। তবে আমি চাইলাম যে একজনের জন্য আমি সেটাকে বাতিলই করে রাখলাম, কারণ হচ্ছে একজন মেম্বারের আমার গুরুত্ব আছে। এই বাজেট থেকেই তো আগামী 1 বছর কোন খাতে কত টাকা বরাদ্দ হবে, কত টাকার কাজ হবে, কোন এলাকায় কিভাবে কাজ হবে সেই রূপরেখা তৈরি হয়। সেখানে বাজেটে যদি পাস না হয় তাহলে কিভাবে এলাকার উন্নয়ন হবে, প্রশ্ন তুলছেন এলাকারই মানুষ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। চারিদিকে শুধুই প্রতিবাদ। বামেরা উত্তরকন্যা অভিযানে গিয়ে পথে নেমে প্রতিবাদ দেখিয়েছে, বিক্ষোভ দেখিয়েছে। বিজেপি তারাও প্রতিবাদ দেখিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। তৃণমূল তারাও পথে, মানে দিকে দিকে শুধুই প্রতিবাদ। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ, কেউ কারোর সামনে মাথা নোয়াবে না। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, স্কুল কলেজ কিছুই তো বাদ যাচ্ছে না। এই তো বাঁকুড়াতেই দেখুন না, বাঁকুড়ার স্কুল পরিদর্শকের অফিস, সেখানেও বিক্ষোভ। আর সেই স্কুল পরিদর্শকের অফিসে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। তারপর কি হলো দেখুন। অনারেবল পারসন, আমি একজন জনপ্রতিনিধি। আমাদের অফিস স্টাফের সম্বন্ধে ডিসরেসপেক্টফুল ব্যবহার আপনার কখনোই কাম্য নয়। এটা আপনার কাছে বিলম্ব অনুরোধ। না, ভালো লাগছে না। আপনি যে বসে আছেন তার জন্য আমরা দুঃখিত। স্কুল পরিদর্শকের ঘরের বাইরে বেঞ্চের ওপর বসে বাঁকুড়ার ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় পিএফ ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে স্কুল পরিদর্শকের কাছে যান বিধায়ক। তাঁর অভিযোগ, আমাকে 40 মিনিট বসানোর পর উনি এর সঙ্গে কি গল্প করলো জানি না, তারপর উনি বেরিয়ে চলে গেলেন। কষ্ট যে একজন ডিআই সাহেবের কাছে যদি একটা অর্ডার বার করতে 1 ঘন্টা পার হয়ে যায়, তাহলে উনি কিভাবে এই পদে আছেন? বিধায়ক বাদ দিন, একজন টিচার হিসেবেও তো আমাকে কতক্ষণ বসিয়ে ডাকবেন আপনারা? ডিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক। ঘন্টা আগে ল সেলটা ওরা খুললেন এবং ওটা যে বন্ধ ছিল তার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, কারণ সমস্ত ফটো তোলা আছে। আপনারা দেখতে পাবেন যে এখানে যে সিসি ক্যামেরাগুলো, সেই সিসি ক্যামেরাগুলো তো বন্ধ রেখেছে। কারণ কি না, ডিআই সাহেব এবং এআই সাহেবরা কখন আসবেন কখন যাবেন সেটা যেন কোনো নথি না থাকে। ডিআই অফিসের কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সত্যনারায়ণ। এরপর অফিস চত্বর থেকে ডিআইকে ফোন করেন বিজেপি বিধায়ক। হ্যাঁ স্যার, আমি সত্যনারায়ণ মুখার্জি এমএলএ ছাত্রা বলছিলাম। আমাকে বাইরে বসিয়ে চলে গেলেন স্যার। স্যার কত দেরি হবে স্যার? একটু কাইন্ডলি আমাকে বাইরে বস করিয়ে দিয়ে গেলেন স্যার। সেখানে একটা ফ্যান পর্যন্ত নেই স্যার। আপনি আমার সঙ্গে কোথাও বললেন না, আমার সঙ্গে বেরিয়ে চলে গেলেন। অন্তত একজন শিক্ষক তো বটি, বিধায়কটা বাদ দেন, একজন শিক্ষককে স্যার ফ্যানটা অন্তত চালিয়ে দিবি যাবেন তো, আপনি সেটাও বন্ধ করে চলে গেলেন স্যার। ডিআই অফিসের কর্মীরা পাল্টা বিধায়ককেই দুষছেন। পুরোপুরি মিথ্যে অভিযোগ। ওনাকে বারবার ধরে বসতে বলা হয়েছিল, তা সত্ত্বেও উনি বসেননি। ডিআই সাহেব কোনো মিটিংয়ে হয়তো ডিএম অফিসে গেছিলেন, সেই কারণে হয়তো ব্যস্ত ছিলেন। সরকারি অফিসে অশান্তি পাকানোর অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের শিক্ষক সমিতির সভাপতির। পরে ঝামেলা করা, সরকারি অফিসে ঝামেলা করে সরকারি
কর্মচারীদের কাজে ব্যাঘাত সৃষ্টি করা এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এক শ্রেণীর চটিচাটা সরকারি অফিসারদের বিরোধী দলের জনপ্রতিনিধিদের যথাযথ সম্মান দেওয়ার ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে অনীহা বোধ করতে দেখছি। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়, TV9 বাংলা। ভূমিকম্পের ছবি এতদিনে দেখেছেন নিশ্চয়ই আপনারা, দেখে শিউরে উঠছেন তাই তো? একের পর এক বাড়ি, একের পর এক বহুতল তাসের ঘরের মতো ঝুরঝুর করে ভেঙে পড়ছে। আচ্ছা, এই পরিস্থিতি, এই ছবি কি শহর কলকাতাকেও দেখতে হতে পারে? দেখুন, আশঙ্কার কথা কিন্তু আরও একবার মনে করিয়ে দিচ্ছেন ভূবিজ্ঞানীরা। এই যে মায়ানমার, থাইল্যান্ড, তার নিচে যে ভূগর্ভ, সেই ভূগর্ভ কম্পনের জেরে গলে গিয়ে এই পরিস্থিতি হয়েছে, যাকে বলে লিকুইফ্যাকশন। আর সেটা যদি শহর কলকাতা বা শহরতলিতেও হয় তাহলে তো বড় বিপদ। ভারতীয় প্লেট যেখানে একটু একটু করে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, সেই সাবডাকশন জোনেই শুক্রবারের ভূমিকম্প হয়েছে। শক্তিশালী ভূমিকম্প, প্রথমে 7.5 মাত্রার ভূমিকম্প, তার খানিকক্ষণের মধ্যেই 7 মাত্রার আফটার শক। এবং সেটাও কোথায় হয়েছে? দুটো ভূমিকম্পই হয়েছে মাটি থেকে খুব বেশি নিচে নয়, মাত্র 10 কিলোমিটার নিচে। ফলে মাটির ওপরে, যেহেতু কম্পন কেন্দ্র অগভীর, তাই মাটির ওপরে তার অভিঘাত অনেক বেশি হয়েছে। এবং তার সঙ্গে যেটা হয়েছে সেটা লিকুইফ্যাকশন। এর মানে কি? এর মানে এটাই, মাটির নিচে যে মাটি রয়েছে, মানে ভূপৃষ্ঠের নিচে যে মাটি, তার সঙ্গে জলস্তরের জল মিশে, মাটি এবং জল মিশে হয়ে গেছে কাদা। সে কাদা হয়ে যাওয়ার পর সেই কাদা ওপরের যে চাপ, এত বহুতলের চাপ, সেটা সহ্য করতে পারেনি। সেই কারণেই আমরা দেখছি মায়ানমার এবং থাইল্যান্ডের অনেক জায়গাতেই বহুতল একেবারে ঝুরঝুর করে ভেঙে গেছে, কিংবা সেই বহুতল হেলে গেছে। এর পেছনে কারণ এই একটাই, লিকুইফ্যাকশন। কলকাতাতেও কি লিকুইফ্যাকশনের ভয় আছে? হ্যাঁ, আছে, ভীষণভাবে আছে। আশঙ্কার সুর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা বিশিষ্ট ভূবিজ্ঞানী শঙ্কর কুমার নাথের গলায়। ভূমিকম্পের পর মাটি গলে বিপদ বেড়ে যাওয়ার এই আশঙ্কায় রিপোর্ট আকারে কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন অধ্যাপক নাথ। তাতে বলা হয়েছিল, সল্টলেক, নিউ টাউন, কলকাতার বিস্তীর্ণ এলাকায় লিকুইফ্যাকশনের আশঙ্কা অনেকটাই বেশি, কারণ কলকাতার নিচের পলিমাটির স্তর, এখানে পলিমাটির স্তর অনেক নিচু পর্যন্ত রয়েছে। 10-15 কিলোমিটার নিচে পর্যন্ত পুরোটাই পলিমাটির বিভিন্ন স্তর। হার্ড রক এখানে ভার্চুয়ালি নেই, এবং ওয়াটার টেবিলের ডেপথও খুব শ্যালো। ভূমিকম্প হলে এই পলিমাটির স্তরই ভূতলে বিপর্যয় ডেকে আনতে পারে। জল এবং মাটি দুটো কাছাকাছি এলো এবং দুটো মিক্স করলো, এবং আমরা সেটাকে যেমন কচলাতে থাকি, ওটা কাদামাটি হয়ে যায় এবং ওটা অনেকটা চোরাবালির মতো হয়ে যায়। তো সেই চোরাবালির ওপরে যদি এবার একটা হাই রাইজ একটা বিল্ডিং থাকে এবং আরবান স্ট্রাকচার থাকে এবং স্কাই স্ক্র্যাপার থাকে, তাহলে কি হবে? এর লোড নিতে পারবে না। লোড না নিতে পারার কারণে পুরো স্ট্রাকচারটা বসে যাবে বা এটা হেলে পড়ে যাবে। সল্টলেক, নিউ টাউন তো বটেই, কলকাতা ও শহরতলির অনেক অঞ্চলেই জলা বুঝিয়ে বহুতল তৈরি হচ্ছে। এই বহুতল কি আদৌ রক্ষা পাবে? কি হতে পারে রক্ষা কবচ? কলকাতা জুড়ে ফ্লাইওভার, মেট্রো পিলার তৈরি হচ্ছে, তারই বা রক্ষা কবচ কি হতে পারে? ফাউন্ডেশনটাকে ভীষণ স্ট্রং করতে হয়। সেজন্য ফাউন্ডেশনে একটা জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করা দরকার। তার জন্য ড্রিল করে প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত ড্রিল করে সেখান থেকে স্যাম্পল বার করে তার উপরে আমরা অ্যানালিসিস করি। এখানে কি দলদল হবে, কি চোরামাটির বা চোরাবালির মতন এটা বিহেভ করবে, নাকি এটা স্টেবল থাকবে? লিকুইফাইড হয়ে যায়, দলদল হয়ে যায়, তখন সেটাকে পাইলিং ভালোভাবে করতে হয়। সব নিয়ম মানলে ভূমিকম্পের সময়ও বিপদ এড়ানো যেতে পারে। ভূবিজ্ঞানীরা ব্যাংককের একাধিক বাড়ির উদাহরণ টানছেন। বহু বাড়ি এমন রয়েছে যাদের ভয়ানক দুলতে দেখা গিয়েছে শুক্রবার, কিন্তু মাটির দুলনির সঙ্গে তাল মিলিয়ে দুলে অক্ষত থেকে গিয়েছে অনেক বহুতল। কলকাতা কি পারবে নিয়ম মানতে? যে শহরে এত জনঘনত্ব, সেখানে ভয় অনেক জায়গায়। কলকাতায় সত্যি কথাই যেভাবে এক ফোঁটাও জমি থাকছে না, সেখানটা বোধহয় টাউন প্ল্যানিং একটা ভীষণ বড় ব্যাপার। যে বাড়িগুলো যদি সঠিকভাবে করেও থাকে, তাহলেও কিন্তু টাউন প্ল্যানিংটা একটা বড় ইস্যু, যে কতটা গ্যাপে গ্যাপে রাখবো। এবং মানুষরা যখন ইভ্যাকুয়েশন করবে, আর্থকুয়েক হচ্ছে এরকম ফিল করে, তখন তারা কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে দাঁড়াবে সেখানেও একটা 7 তলা বা 10 তলা কিছু একটা বাড়ি রয়েছে।
মানে নিরাপদে দাঁড়ানোর মতো ফাঁকা জায়গার অভাব, প্রতি পদে পদে ঘাড়ে বাড়ি ভেঙে পড়ার ভয়। কেন্দ্রকে পাঠানো রিপোর্টে আইআইটি খড়গপুর আগেই বলেছে, আশপাশে তীব্র ভূমিকম্প হলেই কলকাতায় মৃত্যু হতে পারে 22,000-এর, জখম হতে পারে কলকাতার 2.5 লক্ষ মানুষ, ভেঙে পড়তে পারে কলকাতার অর্ধেক বাড়ি। মহানগর জুড়ে পুরনো ভগ্ন বাড়ি, সঙ্গে বেআইনি অবৈধ নির্মাণ। মাসখানেক আগে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসছিল। ভূমিকম্প হলে কি হবে, কতটা ভয় বুঝতে পারছেন? জরুরি কথা বলছেন ভূবিজ্ঞানী শঙ্কর কুমার নাথ। কথা আছে যে ভূমিকম্প মানুষ মারে না, এটা স্ট্রাকচার এবং আরবানাইজেশন এবং ঘর বাড়িয়ে যা আমরা তৈরি করেছি সেটা ফল্টি কনস্ট্রাকশনের জন্য এগুলোই মানুষ, গবাদি পশু এবং আমাদের সমস্ত প্রপার্টির ক্ষয়ক্ষতির কারণ। এই সহজ সত্যিটা কি প্রমোটার থেকে প্রশাসন সবাই মনে রাখবে, নাকি পাত্তা না দেওয়ার ট্রেন্ডই চলতে থাকবে? কমলেশ চৌধুরী, মনতোষ পোদ্দার ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ভূমিকম্পের কেন্দ্রস্থল মধ্য মায়ানমারের মান্দালয় এলাকা, অথচ দেখুন এই মায়ানমারে যতটা প্রভাব পড়েছে ঠিক ততটাই প্রভাব পড়েছে থাইল্যান্ডেও, ততটাই বিধ্বস্ত ব্যাংকক। যে ব্যাংকক আবার ছুটিতে বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন, সেই ব্যাংককে গতকাল 30 তলা নির্মীয়মান একটি বাড়ি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। আজ সেখানে পৌঁছে গেছিলাম আমরা, TV9 বাংলা। দেখুন বিশেষ রিপোর্ট। মান্দালয় থেকে ব্যাংকক আকাশপথে দূরত্ব 1000 কিলোমিটারের বেশি, তবু মান্দালয়ের ভূমিকম্পের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাংককের বহুতল, তছনছ আরো অনেক তল্লাট। কেন? ভূতত্ত্ববিদরা যেটা বলছেন, ইন্দো বার্মা সাবডাকশন জোন থেকে 1200 কিলোমিটার পূর্বে যে সাগাইং ফল্ট, সেই সাগাইং ফল্টটি গতকাল নড়ে উঠেছিল এবং যে রাপচার জোন অর্থাৎ ফাটল, সেটা ক্রমশ থাইল্যান্ডের দিকে বিস্তৃত হয়েছিল। সেই কারণে আমরা ব্যাংককে এতটা ক্ষয়ক্ষতি দেখছি, বহুতল ভেঙে পড়ার মতো ঘটনাও দেখতে পেলাম। এই সেই বহুতল যার ভেঙে পড়ার ভাইরাল ছবি গোটা দুনিয়া শুক্রবার দেখেছে। বিধ্বস্ত ব্যাংককে TV9 বাংলা দেখুন সেই বাড়িটার শনিবারের ছবি। बिल्डिंग के पिलर्स, बिल्डिंग की छत जैसे सैंडविच रखी जाती है, थोड़ा क्लोज करिए यहाँ पर, ये देखिए ये वाला जो व्यू है बिल्कुल सैंडविच की तरह, जैसे ब्रेड के ऊपर ब्रेड रखा जाता है वैसे ये छतें हैं। 1 मंजिला, 2 मंजिला, 3 मंजिला, 4 मंजिला, 5 मंजिला, पूरी की पूरी 20 मंजिला बिल्डिंग कैसे सैंडविच में तब्दील हो गई है। सिर्फ आपको सरिया, सीमेंट, पिलर्स, छत के टुकड़े और अब चलती हुई जेसीबी नजर आएगी। फर्ज करिए अगर कोई दबा भी होगा तो क्या उस तक सांस बची होगी, उसमें क्या उस तक हवा पहुंच रही होगी, उसे पानी की जरूरत होगी कि नहीं होगी। और इतना भार झेलने के बाद क्या ये संभव है कि कोई यहाँ पर जिंदा बचा हो? ব্যাংককের এই বহুতলের ছবিও শুক্রবার থেকে ভাইরাল। কম্পনের ঠেলায় সুইমিং পুলের জল চলকে পড়েছে রাস্তায়, ঠিক যেন জলপ্রপাত। সেই বহুতলও খুঁজে বের করেছেন TV9 এর প্রতিনিধি। और ये बिल्डिंग जो हम आपको दिखा रहे हैं, ये बिल्डिंग बिल्कुल ऐसे ऐसे झूल रही थी, 8 सेकंड तक झूली और इसके टॉप फ्लोर पर बना स्विमिंग पूल से पूरा का पूरा पानी जमीन पर गिरता रहा और वो वीडियो भी वायरल है। उससे अंदाजा लगाइए कि वो 8 सेकंड कितने भयावह रहे होंगे और लोगों ने कैसे डर और दहशत के साए में वो 8 सेकंड अपने गुजारे होंगे। বাঙালির প্রিয় ব্যাংককে এখন ভয়ের স্রোত, তবু রক্ষে শহরটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়নি। कैमरा पर्सन सुनील के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, बैंकॉक। প্রধানমন্ত্রীর নতুন রূপ দেখছিলাম, অনেকেই দেখেছেন এই মুঠোফোনে। জাপানের ওই গিবলি অ্যানিমেশন, সেই অ্যানিমেশন ব্যবহার করে ভারত সরকার প্রধানমন্ত্রীর 12টা এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, অ্যানিমেটেড কার্টুন। এবং প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসছে। কীরকম বিষয়? যে এই মুহূর্তে আমরা জানি যে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে চারিদিকে ছেয়ে যাচ্ছে বা তথ্য প্রযুক্তির উন্নতি কী হারে হচ্ছে, সেইটার একটা পজিটিভ বার্তা, সুবার্তা দেওয়ার এটা একটা পদক্ষেপ হতেই পারে। তবে এই ছবিগুলো মানে নয়া অবতারে দেশের প্রধানমন্ত্রীকে সামাজিক মাধ্যমে, সমাজ মাধ্যমে দেখে তারপরে কিন্তু সবাই বেশ প্রতিক্রিয়া জানিয়েছেন, মানে সারাটা বেশ ভালোই পড়েছে।
প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কঠোর সমালোচক ছিলেন কার্টুনিস্ট আর.কে লক্ষ্মণ। নেহরুর প্রায় প্রতি পদক্ষেপেরই বিদ্রুপ করতেন একটি কার্টুন দিয়ে, কিন্তু 62 চীন যুদ্ধের পর নেহরুকে নিয়ে লক্ষ্মণের এই কার্টুন তোলপাড় ফেলে দিয়েছিল। শোনা যায় এই কার্টুন দেখেই নেহরু লক্ষ্মণকে ফোন করেন, কার্টুনটি সই করে বাঁধিয়ে তাকে দিতে অনুরোধ করেন। আর.কে লক্ষ্মণের কার্টুন নেহরুকে ও নেহরুর রাজনীতিকে চিনতে অনেকটা সাহায্য করে, কিন্তু মোদি নিজেই নিজেকে চেনালে কার্টুনের মাধ্যমে, তবে ব্যঙ্গচিত্র নয়, অ্যানিমেশন। জাপানের স্টুডিও জিবলি নরম মেজাজের অ্যানিমেশন তৈরি করে। এআই ব্যবহার করে মোদিরও জিবলি অ্যানিমেশন সামনে আনলো ভারত সরকার। আর কৃত্রিম মেধায় যে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে তার প্রমাণ তো প্যারিসের সম্মেলনেই দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সকলকে চমকে দিয়ে বলেছিলেন, বাম হাতে লেখে এমন কোনো চরিত্র তৈরি করতে পারে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। If you ask the same app to draw an image of someone writing with their left hand, the app will most likely draw someone writing with the right hand. Because that is what the training data is dominated by. শনিবার প্রধানমন্ত্রী মোদির অ্যানিমেশন অবতারের আত্মপ্রকাশের কারণ কি? একটা কারণ হতে পারে ভবিষ্যতের জন্য ভারতকে উৎসাহিত করা। কিছু সুপ্ত রাজনৈতিক বার্তাও কি নেই? অ্যানিমেশনের জন্য প্রত্যেকটা ঘটনা বাছাই তো সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথের ছবিটি অ্যানিমেশন হয়েছে, কারণ পরপর 3 বার জিতে আসার কৃতিত্ব নেহেরু ছাড়া একমাত্র মোদিরই রয়েছে। যেমন নতুন সংসদ ভবনে সেঙ্গল বা রাজদণ্ড হাতে প্রবেশের দৃশ্যটি অ্যানিমেশন করা হয়েছে। এই সেঙ্গল প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেহেরু গ্রহণ করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদি তাকে নতুন সংসদ ভবনে স্থাপন করেছেন। সামরিক পোশাকে প্রধানমন্ত্রীর অ্যানিমেশন প্রতিরক্ষার বার্তা দিচ্ছে। প্রতি দীপাবলি মোদি সীমান্তে জওয়ানদের সঙ্গে কাটান। তেজাস যুদ্ধবিমানে মোদির উড়ানের ছবিটাও অ্যানিমেশন হয়েছে। ভারত 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে আত্মনির্ভর হবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কন্যা সন্তানের সঙ্গে মোদির অ্যানিমেশন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির প্রচার। তেমনই রয়েছে স্বচ্ছ ভারত অভিযানের ঝাড়ু হাতে অ্যানিমেশন। বন্দে ভারত এক্সপ্রেস ভারতের নিজের বুলেট ট্রেনের পথে প্রথম ঘোষিত পদক্ষেপ। ফ্ল্যাগ অফের দৃশ্য ঠাঁই পেয়েছে অ্যানিমেশনে। চাঁদের দক্ষিণ গোলার্ধে বিক্রমের সফল ল্যান্ডিং ও প্রজ্ঞানের হেঁটে বেড়ানো ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক। সেই সাফল্যের মুহূর্তও অ্যানিমেটেড হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে জন্ম নিয়েছে বাছুর। প্রধানমন্ত্রী তার নাম রেখেছেন দীপজ্যোতি। দীপজ্যোতিকে আদর করার ছবি অ্যানিমেটেড করা হয়েছে। বিজেপির গো রাজনীতির সুপ্ত বার্তাও কি এতে নেই? রামলালার পূজা করার অ্যানিমেশন মনে করিয়ে দিচ্ছে রাম মন্দির উদ্বোধনকে। অযোধ্যায় বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরি করতে পারাটা সামাজিক বিজয় বলে মনে করে সংঘ পরিবার। জয়ের নায়ক কি মোদি নিজে? রাম মন্দির উদ্বোধনের 2 দিন আগে ছিলেন তামিলনাড়ুর রামেশ্বরমে। রামানাথস্বামী মন্দিরের দালানে ঘোরার সময়টাকে কেন অ্যানিমেশনে ঠাঁই দেওয়া হলো? রাম রাজনীতির ভবিষ্যৎ গবেষণাগার কি তামিলনাড়ু? তাহলে লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে বিশ্রামের ছবি কি বার্তা দিচ্ছে? এক তো পর্যটনের প্রচার, আর দ্বিতীয় চীনের দিকে ঝুঁকে পড়া মালদ্বীপকে পর্যটন বয়কটের সূক্ষ্ম বার্তাও কি তাতে নেই? লাক্ষাদ্বীপে মোদির ভিডিও ভাইরাল হতেই তো ভারতীয়রা মালদ্বীপে যাওয়া বন্ধ করে দেন। আমদানি আঘাতপ্রাপ্ত হয় মালদ্বীপের ভারত বিরোধী সরকারও নরম হতে বাধ্য হয়। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের পার্টনার হতে চলেছে কারা? অ্যানিমেশনে সেই বার্তাও কি নেই? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মুহূর্তগুলিও তো অ্যানিমেশনে উঠেছে। ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে পরপর বিদেশ সফরকেও কি সফল বলে বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী? ট্রাম্প মোদিকে বন্ধু বলে উল্লেখ করলেও শুল্কের খোঁচা কিন্তু মাঝে মধ্যেই দিতে ছাড়ছেন না। তার মানে সম্পর্কের গোলাপ ফুলেও কিন্তু কাঁটা রয়েছে। নেহেরু জমানার আর.কে লক্ষ্মণ থেকে মোদি জমানার কৃত্রিম মেধা। রাজনীতিতে নতুন রূপে ফিরে এসেছে কার্টুন শিল্প। সে যুগের রাজনীতিক বিদ্ধ হতেন কার্টুনে, আর এখন রাজনীতিকই কার্টুন দিয়ে নিজের লক্ষ্যকে বিদ্ধ করেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।